বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, ফিনান্স ও ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয় সম্পর্কে আজকে আলোচনা করব। মূলধন ব্যয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গড় মূলধন ব্যয়। গড় মূলধন ব্যয় সম্পর্কে আলোচনা করব। দেখো, গড় মূলধন ব্যয় WACC দ্বারা প্রকাশ করা হয়, যাকে আমরা বলে থাকি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আজকে দেখব। এই গাণিতিক সমস্যাটা বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো যে গড় মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আজকে এই গাণিতিক সমস্যাটা আমরা দেখে নিই। কি দেখো, সেলিম অ্যান্ড কোং এর সাধারণ শেয়ার মূলধন 400 কোটি টাকা, ঋণ মূলধন 300 কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। ঋণ মূলধনের সুদের হার 15% এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 150 টাকা ও 100 টাকা এবং বাজার মূল্য যথাক্রমে 285 টাকা ও 125 টাকা। কোম্পানি বর্তমান বছরে শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 17 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে, যা অতীতে 6% হারে বৃদ্ধি পেয়েছে। করের হার 30%। তাহলে আমাকে নির্ণয় করতে হবে সেলিম অ্যান্ড কোং এর গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। এখন গড় মূলধন ব্যয় নির্ণয় করতে গেলে আমাকে প্রত্যেকটা শেয়ারের ব্যয় প্রথমে বের করে নিতে হবে। যেমন সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে হবে, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের করতে হবে, এরপরে ঋণ মূলধনের শেয়ারের ব্যয় বের করতে হবে, এরপরে আমরা গড় মূলধন ব্যয় বের করতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমরা বের করব ঋণ মূলধন ব্যয়, কেডি নির্ণয় করব। কেডি নির্ণয়ের সূত্র হচ্ছে কেডি ইকুয়াল টু KI 1 - T। এটা হচ্ছে কেডি নির্ণয়ের সূত্র, অর্থাৎ ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। এখানে কি কি দেওয়া আছে সেই বিষয়গুলো এখানে আমরা লিখে নেব। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমি একটু বলতে চাই, কেডি হচ্ছে কস্ট অফ ডেট, অর্থাৎ এটাকে আমরা ঋণ মূলধনের ব্যয় বলতে পারি। আর KIটা হচ্ছে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট, অর্থাৎ কর পূর্ববর্তী ঋণের ব্যয়, অর্থাৎ কর দেওয়ার আগে যে ঋণের ব্যয়টা হয় সেটাকে বলা হয় KI। আর টিটা হচ্ছে ট্যাক্স রেট, করের হার। এখন আমরা দেখে নেব KI ঋণ মূলধনে। দেখো, ঋণ মূলধনের সুদের হার কত? 15%। এটাকে KI, তাহলে KI কত? 15%। আমরা KIটা পেয়ে গেলাম। দেখো, KI হচ্ছে 15%। আমরা 15%কে এইভাবে লিখতে পারি। এরপর আমরা বের করব টিটা হচ্ছে করের হার। তোমাদের আগেই বলেছি, দেখো করের হার এখানে কত? 30%। ট্যাক্স রেট, যেটা ট্যাক্স রেট, করের হার 30%। তাহলে আমরা এখানে 30% লিখব টি, আর আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে আমাকে বের করতে হবে কেডি। তাহলে কেডি ইকুয়াল টু হোয়াট। দেখো, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, মানগুলো বসিয়ে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। KI কত? 0.15 ইন্টু 1 মাইনাস 0.3। আমরা এটাকে 0.15 ইন্টু, এটাকে আমরা যদি বিয়োগ করি, 1টাকে যদি আমরা 0.1 মাইনাস, তোমরা লিখবে 1 মাইনাস 0.3, তাহলে এটাকে বিয়োগ করলে বের হবে দেখো 0.7। এটাকে যদি আমরা 100 দ্বারা গুণন করি, এটাকে যদি আমরা 0.15কে গুণন করি, দেখো 0.15 ইন্টু 0.7 আমরা গুণন করলে আমরা কি মান পাবো? 0.105। এখন এটাকে পার্সেন্ট শতকরায় নিয়ে যাওয়ার জন্য আমরা 100 দ্বারা এটাকে গুণ করব। 100 দ্বারা গুণ করলে কি হবে? দেখো, গুণন 100 দ্বারা গুণ করলে হবে 10.5%, অর্থাৎ কেডি হলো 10.5%। আমরা ঋণ মূলধনের ব্যয় বের করলাম। এরপর আমরা বের করব অগ্রাধিকার শেয়ারের ব্যয়। দেখো, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি নির্ণয়। দেখো, অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা কি? তাহলে এটা জানতে হবে, সূত্রটা কি? দেখো, কেপি ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই NSV ইন্টু 100। এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র। তাহলে আমাকে এখানে কী কী দেওয়া আছে সে বিষয়গুলো আমরা এখানে লিখে নিব। প্রিয় শিক্ষার্থী, দেখো, এখানে প্রথমে কেপিটা হচ্ছে কি? কস্ট অফ প্রিফারেড শেয়ার, অগ্রাধিকার শেয়ার, যাকে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় বলে থাকি। এরপর হচ্ছে ডিপিটা হচ্ছে কি? ডিভিডেন্ড প্রিফারেড শেয়ার, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। আর NSVটা কি? নেট সেলস ভ্যালু, এটাকে বলা হয় নিট বিক্রয় মূল্য। তাহলে দেখো, আমাকে প্রথমে ডিপিটা বের করে নিতে হবে। আমরা ডিপিটা বের করে নিব। আমি কি বলছি? ডিপিটাকে বলছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। দেখো, এখানে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত? প্রিয় শিক্ষক, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার কত %? 8%।
তারপরে আছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 150 টাকা ও 100 টাকা। তাহলে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য কত? 100 টাকা। যদি লিখিত মূল্য থাকে তাহলে এই লিখিত মূল্যকে কি করতে হবে? ওই লভ্যাংশের হার দ্বারা গুণন করতে হবে। তাহলে 100 টাকা লিখিত মূল্য ইন্টু 8%, এটাকে গুণন করলে পাওয়া যাবে 8 টাকা। তাহলে ডিপি কত? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত বের হলো? 8 টাকা। এরপর আমরা বের করবো নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু দেখো এটা হলো বাজার মূল্য, নিট বিক্রয় মূল্য যেটা আর বাজার মূল্য যেটা সেটা একই কথা। এখানে দেখো বাজার মূল্য যথাক্রমে 285 টাকা ও 125 টাকা। এই 125 টাকা হলো অগ্রাধিকার শেয়ারের নিট বিক্রয় মূল্য বা বাজার মূল্য। তাহলে নেট সেলস ভ্যালু 125 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি? কেপি। তাহলে কেপি ইকুয়াল টু হোয়াট? এখন এই মানগুলো আমরা এই পাশে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে অঙ্ক ডিপি 8 টাকা, এনএসভি 125 টাকা গুণন 100। তাহলে এটাকে যদি আমরা 8 দ্বারা 125কে যদি ভাগ করি, দেখো কি হয়? 8 ভাগ 125, তাহলে আমার মান আসবে 0.064। এটার সাথে আমি 100 গুণন করে দেব। 100 যদি গুণন করে দেই তাহলে দেখো ইন্টু 100 গুণন করলে মান আসবে কত? 6.40%। তাহলে দেখো কেপি অর্থাৎ কস্ট অফ প্রিফারেড শেয়ার, যাকে অগ্রাধিকার শেয়ারে বলা হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, হ্যাঁ অগ্রাধিকার শেয়ারের ব্যয় হবে কত? 6.50%। তাহলে এটাকে আমরা এখানে লিখি, দেখো এটাকে যদি আমরা এ পাশে লিখি তাহলে বুঝবে। দেখো এটাকে যদি আমরা গুণন করে দিই তাহলে আসবে 6.4%। তাহলে কেপি ইকুয়াল টু 6.4%। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? 6.4%। প্রিয় শিক্ষার্থী, আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করলাম। এখন আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব। আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কেই নির্ণয় করব। তাহলে কেই নির্ণয়ের আমাকে সূত্রটা দেখতে হবে। দেখো কেই নির্ণয়ের সূত্র হচ্ছে কে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দেবে D1 P0 যোগ জি ইন্টু 100। এটা হচ্ছে কে নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী, এই সূত্র বিশ্লেষণ করছি। দেখো কে হচ্ছে কস্ট অফ ইকুইটি শেয়ার, এটাকে আমরা সাধারণ শেয়ারের মূলধন বলতে পারি। এরপরে D1টা হচ্ছে ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশ। আর P0টা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য। আর জিটা হচ্ছে গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, লভ্যাংশ বৃদ্ধির হার। তাহলে আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানলাম এখানে। তাহলে D1 এখানে কি কি দেওয়া আছে সে বিষয়গুলো একটু লিখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থী, D1 একটা জিনিস খেয়াল করবে, এই D1 তখনই তুমি বের করবে যখন তোমাকে বৃদ্ধির হার বলা থাকবে। দেখো অঙ্কে বলা আছে 6% বৃদ্ধি পেয়েছে। যদি বৃদ্ধির হার বলা থাকে তখন D1-এর একটা ছোট সূত্র হবে, সেটা হলো দেখো D0 1 যোগ জি, এটা হলো একটি সূত্র। তো এই সূত্র সম্পর্কে আরেকটি বিশ্লেষণ করছে D0টা হচ্ছে কি? D0টা হচ্ছে ডিভিডেন্ড ফর দ্য কারেন্ট ইয়ার, অর্থাৎ বর্তমান বছরের লভ্যাংশ। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বর্তমান বছরের লভ্যাংশ কত দেওয়া আছে। এখানে বলাই আছে যে বর্তমান বছরের শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 17 টাকা লভ্যাংশ দেয়। এই দেখো 17 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। তাহলে বর্তমান বছরের লভ্যাংশ কত হবে? 17 টাকা। তাহলে আমরা এখানে লিখব 17 1 যোগ জি। আর জির মানটা এখানে একটু বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো জিটা হচ্ছে গ্রোথ রেট অফ ডিভিডেন্ড। আমি বলছি লভ্যাংশ বৃদ্ধির হার। লভ্যাংশ বৃদ্ধির হার কত? দেখো 6% হার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে হবে 6%। আর 6%কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে মানটা বসিয়ে দিব। মানটা বসিয়ে দিলে দেখো 17 ইন্টু এটাকে যদি আমরা যোগ করি 1.06 হয়। আর এখন 17টাকে 1.06 দ্বারা কি করে দেব? আমরা গুণন করে দেব। দেখো 17 ইন্টু 1.06, এটাকে যদি গুণন করি তাহলে আমার মান আসবে 18.02। তাহলে দেখো আমরা কি পেলাম? D1টা পেলাম। আবার বলছি D1 বের করবে যখনই বৃদ্ধির হার বলা থাকবে, তখন তোমাকে D1-এর এই ছোটো সূত্রের মাধ্যমে বের করে নিতে হবে। এছাড়া তোমাকে বের করে নেওয়ার প্রয়োজন নাই, সরাসরি D1-এর মান বসিয়ে দেবে। তারপরে P0, এখন দেখো আমরা যেটা পেয়েছি বৃদ্ধির হার, এখন আমরা P0 অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস, বর্তমান বাজার মূল্য। বর্তমান বাজার মূল্য দেখো এখানে বলাই আছে যে বর্তমান বাজার মূল্য লিখিত মূল্য দেওয়া আছে। এখানে এই যে দেখো বাজার মূল্য যথাক্রমে 285 টাকা, অর্থাৎ সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 285 টাকা। তাহলে এখানে P0 ইকুয়াল টু 285 টাকা। তাহলে বের করতে হবে কি কেই। তাহলে কে ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কস্ট অফ ইকুইটি শেয়ারটা বের করতে হবে। এখন এই মানগুলো আমি এখানে বসিয়ে দেবো। দেখো এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই কী দাঁড়ায়? D1 কত? 18.02, P0 কত? 285 যোগ বৃদ্ধির হার কত? 0.06 ইন্টু
100। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই মানটাকে এটাকে ভাগ করে দেব। যদি ভাগ করে দেয় কী দাঁড়ায় দেখো, 18.02 ভাগ 285। তাহলে দেখো আসবে কি 0.06322। এটার সাথে এটাকে যোগ করে দেব, যোগ 0.06 ইন্টু 100। তাহলে দেখো এখানে এটার সাথে এটা যোগ করে দিলে কি হয়, যোগ 0.06, এটাকে যোগ করে দিলে কি দাঁড়াবে দেখো 0.12322। এটার সাথে তুমি 100 কী করে দেবে, গুণন করে দেবে। যদি 100 গুণন করে দাও দেখো কি বের হয়, 100 গুণন করে দিলে বের হবে 12.32%, অর্থাৎ কে ইকুয়াল টু 12.32%। আমরা এটা কি বের করলাম, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের করলাম, অর্থাৎ কে বের করলাম। কে হচ্ছে 12.32%। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা প্রত্যেকটা ব্যয় বের করব, মূলধন মোট মূলধনে ব্যয় বের করব। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখন মোট মূলধনের বিভিন্ন উৎসের অনুপাত নির্ণয় করব। অনুপাত নির্ণয় করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে যে আমাদের এই যে বিক্ষিপ্তভাবে যে শেয়ার মূলধনগুলো রয়েছে, সাধারণ শেয়ার মূলধন 400 কোটি টাকা, ঋণ মূলধন 300 কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা, এটাকে আমার মোট মূলধন বানাইতে হবে। আগে মোট মূলধন তাহলে লিখে এখানে মোট মূলধন কত দেখো, মোট মূলধন 400 কোটি যোগ 300 কোটি যোগ 100 কোটি, তাহলে এটা হবে 800 কোটি টাকা। তাহলে মোট মূলধন কত হলো, 800 কোটি টাকা। এই মোট মূলধনকে প্রত্যেকটা শেয়ারের অংশে রূপান্তরিত করতে হবে। কিভাবে দেখো, মোট মূলধনটাকে আমরা প্রথমে কিভাবে অংশে রূপান্তর করব দেখো, অনুপাত কিভাবে নির্ণয় করব। প্রথমে 1 নাম্বার দেখো, এই মোট মূলধনের ঋণ মূলধনের অংশ বের করতে হবে। তাহলে ঋণকৃত মূলধনের অংশ কত দেখো, ঋণকৃত মূলধনের অংশ এই 800 কোটি টাকা দিয়ে ভাগ করতে হবে। 800 কোটি টাকাকে, তাহলে দেখো ঋণ মূলধনের অংশ যখন আমি বের করব তখন মোট মূলধনকে ইন্ডিভিজুয়ালি, এই দেখো ঋণ মূলধন 300 কোটি টাকাতে কী করতে হবে, ভাগ করতে হবে। আমি 300 কোটি টাকা দিয়ে কী করব, ভাগ করব। আমি যখন 300 কোটি টাকাতে ভাগ করব তখন ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা কত হবে দেখো, এটা হবে 300 কোটি ভাগ 800 কোটি। তাহলে দেখো 300 কোটি ভাগ 800, তাহলে এটা হবে 0.375। এরপর ঠিক একইভাবে এই মোট মূলধনের এখন আমরা ঋণকৃত মূলধনের অংশ বের করলাম, এখন আমরা অগ্রাধিকার শেয়ারের অংশ বের করব। তাহলে দেখো অগ্রাধিকার শেয়ারের অংশ বের করব, অগ্রাধিকার শেয়ারের অংশ এই ঠিক সেম 800 কোটি টাকাকে ভাগ করতে হবে কত দিয়ে দেখো, অগ্রাধিকার শেয়ারের কত রয়েছে এখানে 100 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার হলো 100 কোটি টাকা। তাহলে 100 কোটি টাকাকে আমরা যদি ভাগ করি তাহলে কত দাঁড়ায় দেখো, 100 ভাগ 800 কোটি টাকা, তাহলে দেখো এটা দাঁড়াবে 0.125। এরপরে সেম একইভাবে আমরা কি করব, মোট মূলধনের আমরা সাধারণ শেয়ারের অংশ বের করব। সাধারণ শেয়ারের অংশ বের করব একইভাবে 800 দিয়ে কী করতে হবে, এই 800 কোটি মোট মূলধনকে, তাহলে সাধারণ শেয়ার কত 400 কোটি টাকা, এই 400 কোটি টাকা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে দেখো 400 ভাগ 800, তাহলে আমার আসবে কত, তাহলে প্রত্যেকটা শেয়ারের অংশ বের করলাম আমরা। এই মোট মূলধনকে কাজে লাগিয়ে প্রত্যেকটা শেয়ারের অংশ বের করলাম। এখন আমরা গড় মূলধন ব্যয় নির্ণয় করব। দেখো গড় মূলধন ব্যয় নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সেটা হলো WACC। এটাকে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আগে এখানে লিখব, তারপর অঙ্ক করব। KDWD যোগ, এরপরে আমরা লিখব কি KPWP যোগ, এরপরে আমরা কি লিখব KEWE। এটা হচ্ছে
WACC অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা গড় মূলধন ব্যয় বলতে পারি। তাহলে এই কেডিটা কি সেটাও একটু জানা দরকার। কস্ট অফ ডেপ্ট অর্থাৎ এটা ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় আমরা বের করেছি, তোমরা জানো ইতিপূর্বে। আর এটা হচ্ছে আমরা এখন অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা কেডিটা হচ্ছে কস্ট অফ ডেট অর্থাৎ ঋণ মূলধন ব্যয়। আমরা ঋণ মূলধন ব্যয় বের করেছিলাম কত, তোমাদের মনে থাকার কথা 10.5, এটাকে ইনটু গুণন করে দেবে। তাহলে এটা কি WD ওয়েটেড অফ ডেপ্ট অর্থাৎ ঋণের ভার, এটা হচ্ছে ঋণের ভার। এই যে আমরা যে বের করলাম ঋণকৃত মূলধনের অংশ বা ভার, মূলধনের অংশ কত, এই দেখো 0.375, এটাই হচ্ছে ওয়েটেড অফ ডেপ্ট। এরপরে যোগ চিহ্ন দিয়ে দেবে এখানে। এরপরে কেপি কস্ট অফ প্রিফারেড শেয়ার, তোমরা জানো কস্ট অফ প্রিফারেড শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত বের করেছিলাম, দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয় করেছিলাম 6.4, তাহলে ইনটু গুণন WP ওয়েটেড অফ প্রিফারেড শেয়ার অর্থাৎ এই যে অগ্রাধিকার শেয়ারের অংশ, অগ্রাধিকার শেয়ারের অংশ কত বের হয়েছে দেখো 0.125, তারপরে যোগ, এরপরে বের করব কি কস্ট অফ ইকুইটি শেয়ার অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত পেয়েছি, দেখো সাধারণ শেয়ারের মূলধন পেয়েছিলাম 12.32 গুণন, তারপরে কি ওয়েটেড অফ ইকুইটি শেয়ার অর্থাৎ অংশ, অর্থাৎ কি সাধারণ শেয়ারের অংশ, সাধারণ শেয়ারের অংশ কত পেয়েছি, এই যে দেখো 0.5, এটা হচ্ছে সাধারণ শেয়ারের অংশ। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করলে হয়ে যাবে। দেখো 10.5 ইন্টু 0.375, এটাকে যদি আমরা গুণন করি আমরা কি দাঁড়াবে, দেখো 3.9375 যোগ, তারপরে 6.4 ইন্টু 0.125, এটাকে যদি আমরা গুণন করি দেখো তাহলে কি দাঁড়াবে এত যোগ। এরপরে আমরা কি লিখব এখানে 12.32 ইন্টু আমরা লিখব কত 0.5, তাহলে দেখো এটার হবে কত 6.16। তাহলে দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো এখন এই তিনটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। আমরা এই তিনটাকে যদি যোগ করে দেই কি মান দাঁড়ায় দেখো, তাহলে লিখব 3.9375 যোগ 0.8 যোগ 6.16, এটাকে যোগ করে দিলে দেখো আমার মান আসবে 10.9%, অর্থাৎ WACC। দেখো তাহলে কি WACC অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল 10.9%। আমরা গড় মূলধন ব্যয় কিন্তু বের করে ফেললাম। তাহলে আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।